আর আর আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে কোন কোন বিষয়গুলোকে দৃষ্টিগোচরে নেবেন সেটা দেখেছি, এবং অ্যাডমিসিবল ফ্যাক্টস নট বি প্রুভড স্বীকৃত স্বীকৃতি বিষয়ে প্রমাণ করা প্রয়োজন বলে দেখেছি। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায় মৌখিক সাক্ষ্য সম্পর্কে। আমাদের দ্বিতীয় খণ্ডটা সাক্ষ্য আইনের টোটাল দ্বিতীয় খণ্ডটা যে চারটা অধ্যায়, তার মধ্যে তৃতীয় অধ্যায় শেষ, তৃতীয় থেকে ষষ্ঠ এই চারটা অধ্যায় নিয়ে আমাদের দ্বিতীয় খণ্ড ছিল। তো দ্বিতীয় খণ্ডের উদ্দেশ্য হচ্ছে প্রমাণটা কিভাবে করবে, প্রমাণের পদ্ধতি দিয়ে মূলত আলোচনা করেছে। তো প্রমাণের পদ্ধতির মধ্যে চতুর্থ অধ্যায়ে আলোচনা হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কে। চতুর্থ অধ্যায়ের ধারা হচ্ছে দুটি। আমরা যাই পড়ছি এমসিকিউ পারপাসকে সামনে রেখে পড়ছি, এটা তো আমাদের জানা আছে। তো আমরা শুরু করছি। তো আমাদের এখানে আপনার 59 থেকে 100 ধারা পর্যন্ত একটা পার্ট হিসেবে আমরা নিব। পার্ট মানে আমাদের পড়ার সুবিধাতে পার্ট আর কি। তো এখানে আপনার 59, 60 মৌখিক সাক্ষ্য সম্পর্কিত, এরপরে 61 থেকে 73 ধারা, 13টি ধারা এটা দালিলিক সাক্ষ্য সম্পর্কিত। তারপরে 74 থেকে 78 ধারায়, এই পাঁচটা ধারাতে বলা আছে সরকারি দলিল সমূহ কি কি, সরকারি দলিলের নিয়ম কানুন বলা আছে। এরপরে 79 থেকে 90, 11টি ধারা, এই 11টি ধারা দলিল সম্পর্কে অনুমানের ব্যাপারে বলা আছে। 12টি ধারা দলিল সম্পর্কে অনুমানের ব্যাপারে বলা আছে। এরপরে 91 থেকে 100 ধারা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন সম্পর্কিত বিধানাবলী বলা আছে। এনিওয়ে, আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যে সেকশনগুলোকে বেশি ফোকাস করবো সেটা হলো 60, 61, 62, 63, 64, 65, 66, মানে 60 থেকে 66 দ্বারা টানা পড়বো আমরা। এরপরে 68, এরপরে 74, এরপরে 75, 76, 77, এরপরে আপনার 79 থেকে 90। তো প্রথমে রয়েছে ধারা 59। 59 হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ সম্পর্কিত বিষয়। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে দলিলের বিষয় উম, বাদ যাবে। দলিলের বিষয় ছাড়া আর সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। এখানে আমাদের যেটা আমরা মনে রাখবো সেটা হলো দলিলের বিষয়বস্তু দলিল দ্বারাই প্রমাণ করতে হবে, মৌখিক সাক্ষ্য দ্বারা নয়। দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত বিষয় বা ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা পড়ছি ধারা 60। 60 যেটা বলা আছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। মৌখিক সাক্ষ্য অবশ্যই যে প্রকারেরই হোক সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হবে। অর্থাৎ যদি তা এমন একটি ঘটনা নির্দেশ করে যা দেখা যেত, যে সাক্ষী দিবে তাকে অবশ্যই তা দেখতে হবে। যদি তা এমন একটি ঘটনা নির্দেশ করে যা শোনা যেত, যে সাক্ষী সাক্ষ্য দিবে তাকে অবশ্যই তা শুনতে হবে। যদি তা এমন একটি ঘটনা নির্দেশ করে যা অন্য কোনো অনুভূতি দিয়ে বা অন্য কোনো প্রকারে উপলব্ধি করা যেত, যে সাক্ষী সাক্ষ্য দিবে তাকে অবশ্যই তা ওই অনুভূতিতে বা ওই প্রকার উপলব্ধি করতে হবে। যদি তা একটি অভিমত বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমন বিষয় নির্দেশ করে, যে সাক্ষ্য দিবে তাকে অবশ্যই অভিমত বা অভিমতের ভিত্তি ধারণ করতে হবে। তার শর্ত থাকে যে, আচ্ছা, শর্তে যাওয়ার আগে আমরা এখন যেটা বলতেছি সেটা হলো যে মৌখিক স্বাক্ষর অনেকগুলো বিষয় থাকতে পারে, ডাইমেনশন। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, এটা হচ্ছে আমার এই ধারার বিধান। আবার এটাও বলেছে দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য যে কোনো বিষয় যে কোনো ধরনের মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। তো যে কোনো ধরনের মৌখিক সাক্ষ্য বলতে এখানে বোঝানো হয়েছে প্রত্যক্ষ সাক্ষ্যকে বোঝানো হয়েছে। তো প্রত্যক্ষ সাক্ষ্য বলতে কি বোঝায়? প্রত্যক্ষ সাক্ষ্য বলতে এখানে বোঝাবে যে জিনিসটা দেখার বিষয় ছিল সেটা যিনি দেখেছেন তিনি সাক্ষী দিবেন, তার সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী। কোন একটা বিষয়ে যদি শোনার বিষয়বস্তু হয়,
সরাসরি যিনি প্রথম শুনেছেন এটা সরাসরি, তিনি যে সাক্ষী দিবেন সেটাই প্রত্যক্ষ সাক্ষী। এভাবে যিনি একটা ঘটনা নিজে কোনো অনুভূতি দিয়ে বা অন্য কোনো প্রকার উপলব্ধি দিয়ে নিজে উপলব্ধি করেছেন, তিনি সরাসরি এসে কি উপলব্ধি করেছেন তাকে সাক্ষ্য দিতে হবে। আচ্ছা, আবার যেটা বুদ্ধিভিত্তিক বিষয়, কোন একটা বিষয় অভিমত প্রকাশ করার বিষয়, যে ব্যক্তি অভিমত প্রকাশ করেছেন তিনি আদালতে এসে মৌখিক সাক্ষ্য দিতে হবে, এটা হচ্ছে তার প্রত্যক্ষ সাক্ষ্য। তো এখানে একটা শর্ত আছে। শর্ত থাকে যে বিশেষজ্ঞের অভিমত সম্বলিত গ্রন্থ যদি সাধারণভাবে বাজারে বিক্রয় হয়, সেই ক্ষেত্রে সেই অভিমত এবং যে যে যুক্তির উপর তা প্রতিষ্ঠিত তা প্রমাণের জন্য সেই গ্রন্থ দাখিল করা যেতে পারে। যদি সেই গ্রন্থের প্রণেতার মৃত্যু হয়ে থাকে, অথবা যদি তার সন্ধান পাওয়া না যায়, অথবা তিনি সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে থাকেন, অথবা যদি তাকে সাক্ষী হিসেবে উপস্থিত করতে এরূপ বিলম্ব ব্যয় হয় যা আদালত অযৌক্তিক বলে বিবেচনা করেন। মাঝে মাঝে কোন একটা বিষয়ে, মামলার কোন একটা বিষয়ে কোন বিশেষ ব্যক্তির অভিমতের প্রয়োজন হয়ে পড়ে। তো দেখা যাচ্ছে সেই বিশেষ ব্যক্তি হয় মারা গেছে, নয় নিখোঁজ হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, অথবা সাক্ষ্য দেওয়ার মতো তার আর সেই ক্যাপাসিটি নেই, অযোগ্য হয়ে গেছে, অথবা তিনি এমন এক জায়গায় আছেন যেখান থেকে তাকে আদালতে উপস্থিত করা সময়ও ব্যয় সাপেক্ষ, এবং এটা অযৌক্তিক তাকে এত সময় নষ্ট করে, এত ব্যয় করে তাকে আদালতে উপস্থিত করা। সেক্ষেত্রে তার লিখিত কোনো বই থাকলে সেই বইটা আদালতে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে গণ্য হবে। আচ্ছা, আরো শর্ত থাকে যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অন্য কোনো বস্তুর অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়, তবে আদালত উপযুক্ত মনে করলে সেই বস্তু আদালতের পরিদর্শনের জন্য হাজির করে নিয়ে দিতে পারেন। যে ব্যক্তি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন, তো উনি তো প্রত্যক্ষ সাক্ষী হিসেবে সাক্ষী দিবেন। তারপরে ওনার সাক্ষ্যটা যদি কোনো বস্তুকে কেন্দ্র করে হয়, তাহলে আদালত মনে করলে সেই বস্তুটিকেও আদালতে ওই সংশ্লিষ্ট বস্তুটাকেও আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিতে পারেন। তো এনিওয়ে, এখানে আমরা যা মনে রাখবো সেটা হলো মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হবে। আর প্রত্যক্ষ মানে কি আমরা বুঝে গেলাম, সাক্ষী নিজে দেখেছে, শুনেছে বা অনুভব করেছে, এই মর্মে সাক্ষী দিলে তা প্রত্যক্ষ মৌখিক সাক্ষ্য হবে। আচ্ছা, কোনো জনশ্রুত সাক্ষ্য আদালত গ্রহণ করবে না। একজনের শোনা, দেখা বা অভিমত প্রসঙ্গে আদালতে এসে অন্য আরেকজন সাক্ষ্য দিতে পারেন না, এটাকে বলে জনশ্রুতি সাক্ষ্য। দেখেছে একজনে, তার থেকে শুনে আরেকজনে বলতেছে অমুকে বলেছে, অমুকে এই জিনিসটা দেখেছে, তাহলে এই সাক্ষ্যটা বলে জনশ্রুতিমূলক সাক্ষ্য। হিয়ারসে এভিডেন্স বলা হয়। হিয়ারসে এভিডেন্সের গ্রাহ্যতা নাই সাধারণভাবে। আচ্ছা, সাক্ষ্য আইনের 32 ও 33 ধারা এই ধারার ব্যতিক্রম। 32 ও 33 ধারা হচ্ছে আমাদের 60 ধারার ব্যতিক্রম। 32 33 ধারা আমরা কি দেখেছি, ডাইং ডিক্লারেশন সংক্রান্ত ওখানে যে কয়েকটা বিধান আছে। 32 আর 33 মিলে 9টা বিষয় আছে, যে বিষয়ে সাক্ষী সাক্ষী সাক্ষীর কোনো বিবৃতি আদালত গ্রহণ করতে পারে যদিও ওই সাক্ষী মারা গেছে ও তাকে পাওয়া যায় না বা তিনি নিখোঁজ। এনিওয়ে, তাহলে এখন বলতেছে যে 32 ধারা ব্যতিক্রম হচ্ছে আমাদের এই ধারাটা, মানে 60 নং ধারাটা। ব্যতিক্রম কিভাবে, সাক্ষী যিনি দেখেছেন তিনি এসে সাক্ষী দিতে হবে, এই জন্য এই অর্থে ব্যতিক্রম। এনিওয়ে, এখানে বিগত সেরা প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো এখন বলবো না, আমরা শেষের দিকে বলবো। তো মৌখিক সাক্ষ্য সম্পর্কিত যে গুচ্ছ আলোচনা, সেটা 59 আর 60 ধারাতেই সীমাবদ্ধ ছিল। এখন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হবে দলিলী সাক্ষ্য সম্পর্কে। এই দলিলী সাক্ষ্য সম্পর্কে অনেক লম্বা কথা, লম্বা আলোচনা আছে। এই লম্বা আলোচনা আমার ধারা 61 থেকে একদম 90 ক পর্যন্ত দিয়ে ঠেকেছে। অনেক লম্বা কথা। তো এগুলো মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনলেও পরে সিকিউরিটি অনেক সময় আমাদের মাথা কাজ করে যে এটা মনে হয় এরকম একটা শুনেছিলাম, আইডিয়া করে দিলে আনসার হয়ে যায়। তো এনিওয়ে, এখন তাহলে আমাদের আলোচনা দলিলী সাক্ষ্য সম্পর্কে। আমরা জানি যে সাক্ষ্য আইনের নিরিখে সাক্ষী কিন্তু আসলে এখন 3 ধরনের: ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, আর হচ্ছে ফরেনসিক এভিডেন্স। তো ডকুমেন্টারি এভিডেন্সের বিধানটা এখন আলোচনা করি। সেটা হলো 61 ধারা। 61 ধারা বলছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। তো একটি দলিলে অনেক কিছু থাকে, দাতা, গ্রহীতা, দলিলের সাক্ষী, একটা দলিলের
কি উদ্দেশ্যে বিক্রি করতেছে, তারপরে কতটুকু বিক্রি করতেছে, তারপরে এটা চৌদি থাকে, হ্যাঁ, তারপরে এটা একটা খতিয়ান থাকে, এই প্রকার নানা ধরনের বিষয়বস্তু থাকে। এখানে বলতেছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্যের দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে একটা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। আচ্ছা, এখানে আমরা যেটা মনে রাখবো সেটা হলো আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল বা উপস্থাপন করা হয় তাই দালিলিক সাক্ষ্য। কোন দলিলের বিষয়বস্তু সাধারণত দুইভাবে প্রমাণ করা যায়। খেয়াল করেন, কোন দলিলের বিষয়বস্তু সাধারণত দুইভাবে প্রমাণ করা যায়: প্রাথমিক সাক্ষ্য দ্বারা, প্রাইমারি এভিডেন্স দ্বারা, আর একটা হলো মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা, সেকেন্ডারি এভিডেন্স দ্বারা। ঠিক আছে, এখন আমরা দেখবো 62 ধারা। 62 ধারা বলেছে প্রাইমারি এভিডেন্স, 61 ধারা বলেছে দলিল বিষয়বস্তু প্রমাণ করে যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, আর 62 ধারা সেই প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে। বলতেছে প্রাথমিক সাক্ষ্য হলো সংশ্লিষ্ট দলিলটি আদালতে পরিদর্শনে দাখিল করা, যেই দলিলটা নিয়ে বিরোধ, যেই দলিলটা নিয়ে বিতর্ক, যেই দলিলটা নিয়ে বিচার হচ্ছে, স্বয়ং সেই দলিলের বিষয়টা প্রমাণের জন্য ওই মূল দলিলটাই আদালত দাখিল করতে হবে। সেই মূল দলিল দাখিল করাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আশা করি বুঝে আসছে। একটা ব্যাখ্যা: কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেক খণ্ডই উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। তাহলে অনেক সময় দেখা যায় যে একাধিক ভলিউম নিয়ে একটা দলিল, তো তাহলে এই একাধিক ভলিউমের প্রত্যেকটা ভলিউমই হচ্ছে এক একটি প্রাথমিক সাক্ষ্য। এটা ব্যাখ্যাতে নিয়ে আসছে। 2 নম্বর ব্যাখ্যা: যে ক্ষেত্রে একাধিক দলিল একই পদ্ধতিতে প্রস্তুত হয়, যথা মুদ্রণ, মেসেজ লিথোগ্রাফি আছে হয়। বা ফটোগ্রাফির ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রত্যেকটি অন্যগুলি বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যে ক্ষেত্রে সেগুলি সব সবই একটা মূল দলিলের নকল, সেক্ষেত্রে ওইগুলো দলিলটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য নয়। তো জগৎ হচ্ছে দেখি প্রেসে প্রেসে বা ফটোকপি মেশিনে গিয়ে আমরা প্রেসে একাধিক কপি বই ছাপানো হয়, বা ফটোকপি মেশিনে একাধিক কপি ফটোকপি করা হয় একটা কপি থেকে। ওই একাধিক ফটোকপির প্রত্যেকটি এক একটি প্রাথমিক সাক্ষ্য। প্রেসের থেকে প্রকাশিত এক হাজারো লিফলেটের প্রত্যেকটি লিফলেটে একটি আরেকটির জন্য প্রাথমিক সাক্ষ্য। হাজারো বইয়ের প্রত্যেকটা আরেকটির জন্য প্রাথমিক সাক্ষ্য। কিন্তু ফটোকপির ক্ষেত্রে বলা হয়েছে যেটা মূল কপি থেকে ফটোকপি করা হয়েছে, এই ফটোকপি গুলো একটা আরেকটা প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ফটোকপি গুলো কোনোটাই মূল কপির প্রাথমিক সাক্ষ্য নয়। ফটোকপি গুলো হলো মূল কপি, যেটা থেকে ফটোকপি করা হচ্ছে সেই মূল কপির সেকেন্ডারি সাক্ষ্য। এটা হলো দুটো ব্যাখ্যা আমরা পেলাম। আমরা একটা উদাহরণ দিব। এক ব্যক্তির দখলে এমন কতগুলো প্লাকার্ড বা পোস্টার আছে বলে দেখানো হলো, যার সবগুলি একটি মূল দলিল হতে একই সময় মুদ্রিত হয়েছে। প্লাকার্ড পোস্টার গুলো যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু সেগুলির একটিও মূল প্লাকার্ড বা পোস্টারের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য নয়। মূল প্লাস্টার বা পোস্টারের গৌণ সাক্ষ্য হচ্ছে পরবর্তীতে যে একাধিক প্লাকার্ড বা পোস্টার তৈরি করা হলে সেগুলো। আচ্ছা, এখানে আমরা কি মনে রাখবো? ফোকাস এরিয়া হলো মূল দলিল যা আদালতের পরিদর্শনের জন্য দাখিল করা হয় তাই প্রাথমিক সাক্ষ্য। কোন দলিল খণ্ডে সম্পাদিত হলে প্রতিটি খণ্ডই প্রাথমিক সাক্ষ্য। একই পদ্ধতি, খেয়াল করতে হবে, একই পদ্ধতি বা একই সমকালে প্রস্তুত মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফি, এগুলো সবই প্রত্যেকটি এক একটি প্রাথমিক সাক্ষ্য। তাহলে আমরা প্রাথমিক সাক্ষ্যের স্বরূপটা স্পষ্ট হলাম। এখানেও বিগত সালে বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা এগুলো শেষে আলোচনা করব। এখন হলো ধারা 63। এখন সংজ্ঞা দিচ্ছে সেকেন্ডারি এভিডেন্স কি, সেটা সংজ্ঞা দিচ্ছে। আচ্ছা, মাধ্যমিক সাক্ষ্য অর্থ এবং তার অন্তর্ভুক্ত হলো: এক, বর্ণিত বিধানাবলী অনুসারে প্রদত্ত জাবেদা নকল। মানে একটা দলিলে যে বিষয় লেখা আছে সেই বিষয়গুলো দেখে দেখে আর একটা নকল কোনো দায়িত্বশীল অফিস আদালত থেকে যেটা দেওয়া হবে সেটাই জাবেদা নকল। আচ্ছা, 2, মূল দলিল হতে এরূপ যান্ত্রিক উপায়ে প্রস্তুত নকল
যাতে নকলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়া অন্য নকল। তাহলে মূল একটা বই থেকে যদি কেউ ফটোগ্রাফি মেশিনে গিয়ে নকল করে, মানে ফটোকপি করে, তাহলে ওই ফটোকপিটা মূল দলিলের সেকেন্ডারি এভিডেন্স। তবে এখানে শর্ত হলো যে অবশ্যই ফটোকপিটা মূল দলিলের সাথে হুবহু পাঠযোগ্য হইতে হবে। অনেক সময় ফটোকপি করা হয় অস্পষ্ট, বোঝা যায় না, তখন ওইটাকে কিন্তু মূল দলিলের সেকেন্ডারি এভিডেন্স বলা যাবে না। আচ্ছা, 3 নম্বর হলো মূল দলিল হতে প্রস্তুত করা অথবা মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া প্রস্তুতকৃত নকল। আচ্ছা, মূল দলিল হতে যে দলিলটা প্রস্তুত করা হয় অথবা যেটা মূল দলিলের সাথে মিলিয়ে প্রস্তুত করা হয় সেটা মূল দলিল নকল সেগুলো। 4 নম্বর হলো কোনো দলিলের প্রতিলিপি যে পক্ষ উক্ত দলিল সম্পাদন করে নাই তার বিরুদ্ধে তার ব্যবহারের ক্ষেত্রে মূল দলিলের প্রতিলিপিও কিন্তু একটা সেকেন্ডারি এভিডেন্স। আচ্ছা, যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে তার দেওয়া উক্ত দলিল বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। আচ্ছা, যিনি আবার দলিলটা নিজে স্বচক্ষে দেখেছে সম্পাদনের সময় বা সম্পাদন পরবর্তী যে কোনো সময়, এবং দেখার পরে সে পড়ছে বা অবগত হচ্ছে দলিল, সেই ব্যক্তি সরাসরি যিনি দেখেছে তিনি যদি দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য দেন সেটাও কিন্তু মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ঠিক আছে, আমরা এখানে একটা উদাহরণ নিব। যে নকল মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে তার সম্পর্কে মৌখিক বিবরণ অথবা মূল দলিলের ফটোগ্রাফ বা যন্ত্র দ্বারা প্রস্তুত নকল সমূহের মৌখিক বিবরণ কোনোটাই মূল দলিলের প্রাথমিক সাক্ষ্য নয়। খেয়াল করেন, যে নকল মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে সে নকলটাই প্রাথমিক সাক্ষ্য, কিন্তু সেই নকলটারে যিনি দেখেছেন তিনি এসে সাক্ষী দিলে এটা কিন্তু প্রাথমিক সাক্ষ্য নয়। হ্যাঁ, মৌখিক সাক্ষ্য যদি মূল দলিল সম্পর্কে হইতো তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য হতো। কিন্তু মৌখিক সাক্ষ্যটা যদি আবার সেকেন্ডারি কোনো দলিলের সেকেন্ডারি সাক্ষীর সাথে, মানে মূল মূল দলিল থেকে ফটোকপিকৃত দলিলের সম্পর্কে যদি সাক্ষ্য দেওয়া থাকে কোনো ব্যক্তি, সেটা কিন্তু সেকেন্ডারি সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে না। এনিওয়ে, আমরা এখানে যেটা মনে রাখবো সেটা হলো জাবেদা নকল সার্টিফাইড কপি হলো গৌণ সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স। যান্ত্রিকভাবে প্রস্তুত নকল হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া নকল হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। পক্ষদের বিরুদ্ধে ব্যবহার করতে চাওয়া দলিলের প্রতিলিপি যে সেগুলো সম্পাদন করেনি সেগুলো তার বিরুদ্ধে সেকেন্ডারি এভিডেন্সে গণ্য হবে। দলিল সম্পাদন দেখেছেন এমন কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স। তো এখানেও কিন্তু বিগত সালে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, আমরা শেষে আলোচনা করব। এখন আমরা চলে যাব, তাহলে দেখেন 60, 61, 62, 60, 61, 62, 63 এগুলো দ্বারা আমরা প্রাথমিক সাক্ষ্য দলিল বিষয়বস্তু প্রমাণ কিভাবে করতে হবে। 61, 62 প্রাথমিক সাক্ষ্য মুখ্য সাক্ষ্য কি, আর 63 সেকেন্ডারি এভিডেন্স কি, এটার স্বরূপটা আমরা জানলাম। এখন হলো 64 দ্বারা বিষয়টা প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, প্রুফ অফ ডকুমেন্টস বাই প্রাইমারি এভিডেন্স। অতঃপর বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত সকল ক্ষেত্রে দলিলসমূহ অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 64 দ্বারা বলতেছে সাক্ষ্য আইনে এরপরে মানে যেটা বর্ণনা করা হবে, এরপরে মানে সামনের ধারাতে যেটা বর্ণনা করা হবে সেটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে দলিল সমূহ অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। আশা করি এটা ক্লিয়ার। এখানে মনে রাখতে হবে কোনো বিষয়ে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে সেখানে মাধ্যমিক সাক্ষ্যের কোনো গুরুত্ব থাকে না, সুতরাং প্রাথমিক সাক্ষ্য হলো সর্বোত্তম সাক্ষ্য, দ্য বেস্ট এভিডেন্স। সাক্ষ্য আইনের 60 এবং 64 ধারায় বেস্ট এভিডেন্স নীতির কথা বলা হয়েছে। প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইনের কোন দুটি ধারায় বেস্ট এভিডেন্স নীতির কথা বলা হয়েছে। বেস্ট এভিডেন্স নীতির কথা বলা হচ্ছে 60 এবং 64 ধারা, কারণ 60 ধারা বলেছে কি, 60 ধারা কি বলেছে আমরা জানি যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে এটা বলেছে। আর 64 ধারা কি বলেছে, দলিল সাক্ষ্য অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। আর বেস্ট এভিডেন্স প্রিন্সিপালটা কি, বেস্ট এভিডেন্স প্রিন্সিপাল হলো যে আদালতে কোনো একটা বিষয় প্রমাণের ক্ষেত্রে অবশ্যই সর্বোত্তম সাক্ষ্য উপস্থাপন করে সেই বিষয়টা প্রমাণ করতে হবে। তো মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সেটা হলো প্রত্যক্ষ সাক্ষী, আর দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে সেটা হইতে হবে প্রাথমিক সাক্ষ্য। এটা হচ্ছে বেস্ট এভিডেন্স নীতির মূল কথা। তো এই বেস্ট এভিডেন্স নীতিরই উল্লেখ করা হচ্ছে 60 ধারাতে আর হচ্ছে 64 ধারাতে। এনিওয়ে, আমরা 64 ধারাতে যেটা বললাম
দেখলাম এখানে বলছে, শুরুতেই বলছে অতঃপর বর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত সকল ক্ষেত্রে দলিল সমূহ অবশ্যই প্রাথমিক শিক্ষা দ্বারা প্রমাণ করা যেতে পারে। এই যে বলছে অতঃপর বর্ণিত ক্ষেত্রসমূহ, সেই বর্ণিত ক্ষেত্রসমূহ হলো 65 ধারা। 65 ধারাতে বলতেছে কি? 65 ধারাতে বলছে যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আগে 64 বলছে দলিল সম্পর্কে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, আর এখন বলতেছে যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। অর্থাৎ এই উল্লেখিত ক্ষেত্রসমূহে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রসমূহ কি? ক থেকে ছ পর্যন্ত ক্ষেত্র আছে। এখানে বলছে ক, দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে তার আয়ত্তে আছে বা আদালতের আওতার বাইরে, বা সেই ব্যক্তির দখলে আছে যে ব্যক্তি দলিলটি পেশ করতে বাধ্য কিন্তু নোটিশ পাওয়া সত্ত্বেও দাখিল করছে না। আচ্ছা, আপনি একটা দলিলের বিরুদ্ধে মামলা করছেন, এই বলে যে দলিলটি জালিয়াতি ক্রমে সৃজিত, সুতরাং এটা আমার উপর বাধ্যগণ্য। তো দলিলটি আমার, তো দলিলটি মূল দলিলটি আমার কাছে থাকার কথা, মূল দলিলটি আমার কাছেই থাকার কথা। কিন্তু আমাকে নোটিশ দেওয়া হয়েছে 66 ধারায়। 66 ধারা 65 ধারা পরেই আসবে। আমাকে ওটাও মূল দলিলটা উপস্থাপন করার জন্য নোটিশ দেওয়া হয়েছে আদালত। তা আমি হয়তো বায়না ধরলাম, মিথ্যা কথা বললাম যে আমার কাছে দলিলটি নেই, এটা হারা গেছে, নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ইত্যকার সবকিছু, অথবা আমি প্রতারণা করে এটা লুকে রাখছি, কোনো মতেই হাজির করতেছি না। তো সেক্ষেত্রে দলিলের মামলা তো এখন দলিল তো প্রমাণ করতে হবে। তো বাদীটা হয়তো দলিল থাকার কথা না। তো বাদী তখন এই দলিলটা প্রমাণের জন্য সেকেন্ডারি এভিডেন্সের সাহায্যে এটা প্রমাণ করতে পারে, মানে জাবেদা নকলের সাহায্যে প্রমাণ করতে পারবে। আশা করি ক্লিয়ার। দুই, দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে সেই ব্যক্তি দলিলটির অস্তিত্ব লিখিতভাবে স্বীকার করে নিয়েছে। যদি এমন হয় যে আপনি একটা দলিল মূলে সম্পত্তি দাবি করছেন এবং সম্পত্তি সত্য ঘোষণার জন্য মামলা করেছেন ওই দলিল মূলে বিবাদীর বিরুদ্ধে, কারণ জায়গাটা বিবাদী দখলে আছে, বা বিবাদী নামে খতিয়ান হয়ে গেছে কোনো কারণে, যেভাবে হোক, ভুলে হোক, শুদ্ধ হোক, তো মামলা করছেন আপনি। তো এখন আপনি দলিলটা প্রমাণ করেন বিবাদীর বিরুদ্ধে যে আপনার দলিলটা জেনুইন দলিল এবং এই দলিল আপনি সত্তর অধিকারী। সেই ক্ষেত্রে আপনার দলিলের অস্তিত্ব যদি লিখিতভাবে বিবাদী স্বীকার করে নেই যে এমন একটা দলিলের অস্তিত্ব আছে, বা এমন একটা দলিল আছে বলে আমি শুনেছি বা জেনেছি, বিবাদী যদি মেনে নেই, তাহলে এই দলিল প্রমাণের জন্য মূল দলিল দাখিল না করলেও চলবে। আচ্ছা, গ, মূল দলিলটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা মূল দলিল বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য দিতে ইচ্ছুক ব্যক্তি তার নিজের ত্রুটি বা অবহেলা ছাড়া অন্য কোনো কারণে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা উপস্থাপন করতে পারে না, এরূপ ক্ষেত্রেও তখন মূল দলিলের সার্টিফাইড কপি দিয়ে প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, মূল দলিলটি সহজে স্থানান্তরযোগ্য না হলে, এমন বিষয় হয় যে একটা দলিল সহজে স্থানান্তরযোগ্য হচ্ছে না, স্থানান্তর করতে গেলে নষ্ট হওয়ার আশঙ্কা আছে বা স্থানান্তর করাটা অনেক দুরূহ দুঃসাধ্য ব্যাপার, তখন ওই দলিল সম্পর্কে জাবেদা নকল দিয়ে, মানে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে আপনার প্রমাণ করা যেতে পারে। সেকেন্ডারি এভিডেন্স নানা রকম হতে পারে, আমরা তো বললাম সেকেন্ডারি এভিডেন্স কেমনে কেমনে হয়, এটার প্রমাণটা আমরা পেলাম আগের সেকশনে। তার যে কোনো একটা ওয়েতে প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, তারপরে মূল দলিলটি জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের নিয়ম থাকলে, যদি কোনো একটা আইনে বা কোনো বিধানে যদি উল্লেখ থাকে যে এইসব দলিলের ক্ষেত্রে জাবেদা নকল দিয়ে প্রমাণ করা যাবে, এ- এ- এমন নিয়ম থাকলে তখন সেই দলিলের ক্ষেত্রে জাবেদা নকল উপস্থাপন করে প্রমাণ করা যেতে পারে। আচ্ছা হলো, মূল দলিলে এমন আরো অনেক দলিলের বিবরণ পাওয়া যায় যাতে এর প্রাসঙ্গিক অংশ পরীক্ষা করে দেখা আদালতের জন্য সুবিধাজনক নয়। ঠিক আছে, মূল দলিলে এমন আরো অনেক দলিলের বিবরণ পাওয়া যায় যাতে এর প্রাসঙ্গিক অংশ পরীক্ষা করে দেখা আদালতের জন্য সুবিধাজনক নয়। এমনও জটিল কিছু দলিল আছে যেগুলোতে ওই দলিলে আরো অসংখ্য দলিলের কথা গেয়ে গেছে, মানে উল্লেখ করে গেছে। তো এই উল্লেখ, এইসব মানে বিবরণ থেকে প্রাসঙ্গিক অংশটা কোনটা যে প্রাসঙ্গিক এইসব অংশ পরীক্ষা করে দেখা সম্ভব হয় না অনেক সময়, সেক্ষেত্রে মূল দলিলের প্রয়োজন হয় না, তখন জাবেদা নকল দলিল দিয়ে প্রমাণ করা যেতে পারে। সেকেন্ডারি এভিডেন্স বলতে জাবেদা নকল না শুধু, সেকেন্ডারি এভিডেন্স শুধু জাবেদা নকল বুঝাবে না, অনেক কিছু বোঝায়। কারণ সেকেন্ডারি এভিডেন্সের স্বরূপ আমরা দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে দেখি যিনি দলিলের বিষয়বস্তু সরাসরি দেখেছেন সেই ব্যক্তি মৌখিকভাবে যদি সাক্ষ্য দেয়, সেটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। এনিওয়ে, তাহলে আমরা 65 ধারা দেখলাম কোন কোন ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু সেকেন্ডারি এভিডেন্স দ্বারা প্রমাণ করা যায়। এসব ক্ষেত্র ছাড়া অন্য সকল ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু অবশ্যই অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দিয়ে অর্থাৎ মূল দলিল উপস্থাপন করে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। আচ্ছা,
64 ধারায় 64 ধারার ব্যতিক্রম সমূহ 65 ধারা বলা আছে, এটা আমরা বুঝলাম। 65 ধারায় 7টি ব্যতিক্রম রয়েছে, সেটাও আমরা দেখেছি। 65 ধারা উল্লিখিত 7টি ক্ষেত্রে মাধ্যমিক শাখা দ্বারা জরুরি অস্তিত্ব অবস্থা বা বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। কি প্রমাণ করা যেতে পারে? মাধ্যমিক শাখা দ্বারা একটা দলিলের অস্তিত্ব প্রমাণ করা যেতে পারে, দলিল। একটা দলিলের অবস্থা প্রমাণ করা যেতে পারে, বা একটা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু দ্বারাই একটা দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু, এই 3 ক্যাটাগরি যে কোনো একটা বিষয় মাধ্যমিক শাখা দ্বারা প্রমাণ করা যেতে পারে। তো এটা গুরুত্বপূর্ণ, এখানে বিগত সালে এখান থেকে প্রশ্ন আসছিল। আমরা প্রশ্নগুলো একবারে শেষের দিকে নিব। আচ্ছা, এখন হলো ধারা 65 ক। এটা আমাদের 2022 সালে এসে সংযোজন করেছে। ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্যের জন্য বিশেষ বিধান। এখানে বলেছে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু ধারা 65 বিধান অনুসারে প্রমাণিত হতে পারে। তাহলে ধারা 65 বিধানটা কি? 65 হলো ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। এখানে অনেক লম্বা একটা আলোচনা আছে, অনেক লম্বা। যেহেতু ডিজিটাল বিষয়গুলো মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির বিষয়, এগুলো অনেক ধরনের টেকনিক্যালিটি আছে, এই জন্য এটা আলোচনাটা লম্বা। এটা আমি এখানে আলোচনা করার সঙ্গত মনে করছি না, আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে মূল কথা হলো যে ডিজিটাল রেকর্ডটি যেই ডিজিটাল কম্পোনেন্টে থাকার কথা, সেখানে যদি অবিকল অ্যাজ ইট ইজ থাকে, সেই কম্পোনেন্ট আদালতে উপস্থাপনা দিয়ে প্রমাণ করতে হবে, অথবা সেই মূল কম্পোনেন্ট থেকে হুবহু যদি মিলিয়ে অন্য একটা কপি তৈরি করা হয় যেটাতে নির্ভুলতা নিশ্চিত হওয়া যায়, সেক্ষেত্রে ওইটা দিয়েও প্রমাণ করা যেতে পারে। মূল কথাটা আমি বলে দিয়েছি। এই মূল কথাটাই পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে আলাদা আলাদা ব্যাখ্যা করে এখানে বুঝে গেছে। এনিওয়ে, এটা আমরা আর এখানে থাকার প্রয়োজন মনে করি না। ওই যে একটু আগে বললাম, যার কাছে মূল দলিল থাকার কথা বা আছে, ওই মূল দলিলটা আদালতে উপস্থাপনের জন্য তাকে আদালত নোটিশ করবে 66 দ্বারায়। এই 66 দ্বারা এটা বলেছে, দলিল উপস্থাপনের নোটিশ সংক্রান্ত নিয়মাবলী বলা হয়েছে। যে ক্ষেত্রে কোনো পক্ষ দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমে সাক্ষ্য দিতে চায়, সেক্ষেত্রে সেই দলিল যে দখলে আছে তাকে বা তার অ্যাডভোকেটকে তা দাখিল করার জন্য পূর্ব নোটিশ না দিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে না। আপনি মামলা করেছেন, একটা দলিলের বিষয়বস্তু নিয়ে যে দলিলটা চ্যালেঞ্জ করতেছেন, এই দলিলটা জাল, তো দলিলটা আপনার নয়, অন্যের, বিবাদীর। তো এটা আপনি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন আদালতে, যেহেতু আপনার না, আপনার কাছে থাকার কথা না দলিলটা, তখন আপনি অবশ্যই তার আগে একটা দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে কি, যার কাছে আছে তাকে এটা উপস্থাপনের জন্য নোটিশ নোটিশ করতে হবে। নোটিশ না করলে আপনি মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে দলিলের বিষয় উপস্থাপনের জন্য চেষ্টা করতে পারবেন না, বা চেষ্টা করলেও আপনাকে অনুমতি দেওয়া হবে না। আচ্ছা, আইনে নোটিশ সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ না থাকলে মামলার পরিণতি অনুসারে আদালত যেরূপ যুক্তিসঙ্গত মনে করেন সেরূপ নোটিশ দিতে হবে। মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য নিম্নলিখিত ক্ষেত্রে নোটিশ দিতে হবে না। আচ্ছা, আবার এখানে এটাও বলে দিচ্ছি কোথায় কোথায় নোটিশ দিতে হবে না। যে দলিল প্রমাণ করতে হবে তার নিজেই একটা নোটিশ, দলিল স্বয়ং নিজেই যদি একটা নোটিশ হয়, এটা উপস্থাপনের জন্য আর নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যে ক্ষেত্রে মামলার প্রকৃতি বিবেচনায় বিরুদ্ধ পক্ষ অবশ্যই এই কথা জানেন যে দলিলটি তাকে দাখিল করতে হবে, তো সেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ জানে এটা আইনগত দায়িত্ব, তা দাখিল করতে হবে, তো তাকে আর নোটিশ করার প্রয়োজন নাই। যেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধি প্রতারণা বা বল প্রয়োগে যারা মূল দলিলটি দখল নিয়েছে, সেক্ষেত্রে তাকে বাধ্য করার জন্য নোটিশ করতে হবে। যেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধি মূল দলিল আদালতে পেশ করেছে, তো অলরেডি আদালতে পেশ করেই দিয়েছে, তাহলে তো এটা তাকে ওনাকে নোটিশ করার প্রয়োজন নেই। যেক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ দলিলটি হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে, দলিলটি যে হারিয়ে গেছে এর বিরুদ্ধ পক্ষ এটা স্বীকার করেছে, তখন আর এটা নোটিশ করার প্রয়োজন নাই। দলিলটি যার দখল আছে সেই ব্যক্তি আদালতের এখতিয়ারের মধ্যে না থাকলে, বা আদালতের পরোয়ানার আওতার মধ্যে না থাকলে, মানে পরোয়ানা মানে জুরিডিকশনের বাইরে চলে গেলে আর কি, তাহলে এমন ক্ষেত্রে নোটিশ করার প্রয়োজনীয়তা নাই। নোটিশ করা ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে বা পক্ষকে মাধ্যমিক সাক্ষ্যের আশ্রয় নিয়ে দলিল প্রমাণের জন্য সুযোগ দিবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 67 ধারায়। উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষরের প্রমাণ। এখানে বলেছে কোনো দলিল কোনো ব্যক্তি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত বলে দাবি করা হলে
সেক্ষেত্রে প্রমাণ করতে হবে উক্ত দলিল ওই ব্যক্তির হাতের লেখা। আপনি দাবি করছেন যে ওই দলিলটা মুসাবিদাকারক বা লেখক অমুক। আচ্ছা, এটা প্রমাণ করবে কিভাবে? এটা প্রমাণ করার জন্য উপায় হচ্ছে যে তার হাতের লেখা প্রমাণ করতে হবে যে এরকম একটা হাতের লেখা যে ওর হাতের লেখা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য কিভাবে প্রমাণ করবেন? তাহলে ওই ব্যক্তির একই হাতের লেখা সম্পর্কিত আরেকটা প্রামাণ্য আপনি উপস্থাপন করে প্রমাণ করতে পারেন। তাহলে প্রথমে ওই ব্যক্তির হাতের লেখাটা প্রমাণ হিসেবে, তারপরে যেই এই দলিলটা যে তার হাতের লেখার, এটা প্রমাণ করা যাবে। 67 দ্বারা মূল কথা। এখন বলা হচ্ছে 67 ক, এটাও 2022 সালে সংযোজন হয়েছে নতুন। প্রুফ অ্যাজ টু ডিজিটাল সিগনেচার, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ সম্পর্কিত বিধান। একটি নিরাপদ একটি নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্র ব্যতীত যদি কোনো গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ডে সংযুক্ত করা হয়েছে বলে দৃঢ়ভাবে বলা হয়, তখন এই ধরনের ডিজিটাল স্বাক্ষরটি যে গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর তা তাকে অবশ্যই প্রমাণ করতে হবে। তাহলে একটা ডিজিটাল ডিভাইসে কোনো গ্রাহকের স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষর বলে যদি গ্রাহক দাবি করে, সেটা তাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে? যদি যদি না সেটা ডিজিটাল স্বাক্ষরের নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্র হয়, আর এটা যদি নিরাপদ ডিজিটাল স্বাক্ষর হিসেবে এমনি আদালতে গ্রাহ্য হওয়ার সুযোগ রয়েছে, তখন তাকে এটা প্রমাণের তো প্রয়োজনই নেই। এনিওয়ে, আমাদের এই চ্যাপ্টারে সম্ভাব্য দুইটা প্রশ্ন আমরা দেখাবো কি হতে পারে। এরপরে চলে যাচ্ছি আমরা 68, সেকশন 68। যে দলিল প্রত্যায়িত করা আইনত প্রয়োজন তার সম্পাদনের প্রমাণ। যে দলিল প্রত্যায়িত করা আইনত প্রয়োজন তার সম্পাদনের প্রমাণ। এখানে বলা হয়েছে, আইন অনুসারে প্রত্যয়ন করা প্রয়োজন এরূপ কোনো দলিল সাক্ষী হিসেবে ব্যবহারের প্রয়োজন হলে, সেক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী জীবিত হলে, সাক্ষ্য দিতে সমর্থ হলে এবং আদালতের পরোয়ানার অধীন হলে কমপক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষীকে আদালতে উপস্থিত হয়ে দলিলের সম্পাদন অর্থাৎ দলিল দাতার স্বাক্ষর প্রমাণ করতে হবে। তবে শর্ত থাকে যে উইল ব্যতীত অন্য কোনো দলিল যদি রেজিস্ট্রি করা হয়ে থাকে এবং সম্পাদনকারী কর্তৃক সম্পাদনের কথা নিশ্চিত বা অস্বীকার না করা হলে প্রত্যয়নকারী সাক্ষীকে তলব করা প্রয়োজন হবে না। প্রত্যয়নকারী সাক্ষী মানে অ্যাটেস্টেড উইটনেস, যিনি প্রত্যয়ন করবেন, মানে এটা সত্য বলে যিনি সার্টিফাই করবেন। তো উইল দলিলের ক্ষেত্রে অবশ্যই প্রত্যয়নকারী সাক্ষীকে উপস্থাপন করে উইল দলিল প্রমাণ করতে হবে। আর অন্যান্য দলিলের বেলায় যদি দলিলটা রেজিস্টার্ড দলিল হয়, আর দলিল যিনি সম্পাদন করছে উনি যদি স্বীকার করে যে এটা তার তার সম্পাদিত দলিল, তাহলে এটা প্রমাণের জন্য আর প্রত্যয়নকারী সাক্ষীর প্রয়োজন নেই। এটি হলো আমাদের 68 ধারার মূল কথা। কিছু দলিল, এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, কিছু দলিলের ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী আবশ্যক, অ্যাটেস্টিং উইটনেস ইজ এ মাস্ট। যেমন বন্ধক দলিল, গিফট দলিল, হেবা দলিল, উইলের দলিল, দানপত্র দলিল, এইসব দলিলের প্রত্যয়ন সাক্ষী অবশ্যই আবশ্যক। আচ্ছা, আরো মনে রাখতে হবে, সাক্ষীদের প্রত্যেকেই দলিল সম্পাদনকারীর সম্মুখে সাক্ষ্য দিয়ে দলিলে সাক্ষী হয়েছেন। এভাবে কোনো এভাবে কোনো দলিল দলিল সাক্ষী সকল প্রত্যেককারী সাক্ষীদের একই সময় উপস্থিত থাকবার প্রয়োজন নেই। একজন নিরক্ষর ব্যক্তি টিপসই দিয়ে অথবা কোনো চিহ্ন দিয়ে প্রত্যয়নকারী সাক্ষী হতে পারবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 71 ধারা। এখানে বলেছে, প্রত্যয়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে প্রমাণ। প্রত্যয়নকারী সাক্ষী যদি দলিলটির সম্পাদনের কথা অস্বীকার করে অথবা স্মরণ করতে না পারে, তবে অন্য সাক্ষ্য দ্বারা তার সম্পাদন প্রমাণ করা যেতে পারে। এটা ছোটখাটো ব্যাপার, এগুলো নিয়ে প্রশ্ন ফোকাস দেওয়ার তেমন কিছু নাই। এখন আমরা চলে যাব 74তম ধারা, 74। 74 হচ্ছে সরকারি দলিল সম্পর্কিত বিধান। সরকারি দলিল সম্পর্কিত বিধান। নিম্নলিখিত দলিলগুলি সরকারি দলিল: এক, যে সমস্ত দলিল কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, কোনো সার্বভৌম বলতে শুধু বাংলাদেশ বোঝায় না, যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ স্বীকার করে নিয়েছে তাদের সরকারিভাবে
দলিলও এখানে সরকারি দলিল হিসেবে গণ্য হবে। দুই, একের খ, সরকারি প্রতিষ্ঠান এবং ট্রাইব্যুনালের দলিল সরকারি দলিল। গ, বাংলাদেশের বা কমনওয়েলথের যে কোনো স্থানের অথবা বিদেশের আইন প্রণয়নকারী, বিদেশের বিচার বিভাগীয় বা বিদেশের শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণও কিন্তু সরকারি দলিল। বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ডপত্র সরকারি দলিল। মানে জমি এই দলিলটা ব্যক্তিগত ছিলই, কিন্তু এটা সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে, তখন এটা সরকারি দলিল হিসেবে গণ্য হবে। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, সরকারি দলিল বলতে আমরা বুঝবো কোনো সার্বভৌম কর্তৃপক্ষের কাজের লিখিত বিবরণী বা রেকর্ড, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে ও ট্রাইব্যুনালে কাজের লিখিত বিবরণ বা রেকর্ড, বাংলাদেশের অথবা কমনওয়েলথের অথবা বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় কোনো কর্মকর্তার কাজ বা কাজের লিখিত বিবরণ বা রেকর্ড, অথবা বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল রেকর্ড। উদাহরণ হিসেবে বলা যায় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ও সংরক্ষিত ভূমি সংক্রান্ত দলিলপত্র, আদালতে নথিভুক্ত আর্জি ও জবাব সরকারি দলিল। খেয়াল করেন, আদালতের নথিভুক্ত আর্জি ও জবাব, বাদীর আর্জি বিবাদীর জবাবও কিন্তু সরকারি দলিল। এবং এগুলোর প্রত্যায়িত কপি সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য, মানে এগুলো সার্টিফাইড কপি সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য। কিছু সরকারি দলিলের নাম, ফোকাস এরিয়া, কিছু সরকারি দলিলের নাম: মামলার আর্জি বা জবাব, এজাহার, জন্ম মৃত্যু রেজিস্টার, ওয়ারেন্ট ইস্যুর আদেশ, আদালতের রায়, আদালতের আদেশ, আদালতের ডিক্রি, জেলখানার রেজিস্ট্রি, নিবন্ধিত বিক্রয় চুক্তি, 164 ধারায় আসামির স্বীকারোক্তি, এগুলো সবই সরকারি দলিলের উদাহরণ। এগুলো কিছু, এর বাইরেও আরো অসংখ্য থাকতে পারে। আচ্ছা, আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ধারা হলো এখন তো বললাম 74, 75, 72, 73, 77, 75টা এখন আমরা দেখবো। 72 পড়েছি, এখন 76টা দেখবো। 75 হচ্ছে বেসরকারি দলিল, অন্যান্য যাবতীয় দলিল, ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল, প্রাইভেট দলিল। তাহলে সরকারি দলিলের বিষয়টা আমরা জানলাম 74 ধারায়। আর সরকারি দলিলের বাইরে যত দলিল আছে সবই হচ্ছে প্রাইভেট দলিল। উত্তরটা সোজা। কিছু বেসরকারি দলিলের নাম যেমন মূল বিক্রয় দলিল, এফিডেভিট, ইজারার দলিল, দানপত্র দলিল, উইল, প্রমিজরি নোট, চৌকিদার কর্তৃক রক্ষিত, জন্ম মৃত্যু সনদ, বিভাগীয় তদন্তের সাক্ষী জবানবন্দি, আদমশুমারির রেজিস্টার, বিশ্ববিদ্যালয়ের গেজেট, বয়স সম্পর্কে ডাক্তারের প্রত্যয়নপত্র, থানা ডায়েরি, এগুলি সবই হচ্ছে বেসরকারি দলিল। কিছু দলিল আছে যেগুলোকে সরকারি দলিল বলে মনে হলেও এগুলো আসলে সরকারি দলিল নয়, বরং বেসরকারি দলিল। আচ্ছা, এখন হচ্ছে 76 ধারা আমরা দেখবো, সরকারি দলিলের জাবেদা নকল, সার্টিফাইড কপিজ অফ পাবলিক ডকুমেন্ট। সরকারি দলিলের সংরক্ষণকারী বা হেফাজতকারী উক্ত দলিল পরিদর্শনের অধিকার সম্পন্ন কোনো ব্যক্তি চাইলে মানে সরকারি দলিল তো কাকে বলে এটা আমরা দেখলাম, সেই দলিলগুলো যার কাছে আছে, ঠিক আছে, এই দলিলগুলো দেখার পরিদর্শন অধিকার সম্পন্ন কোনো ব্যক্তি যদি তাদের কাছে দলিলগুলো চায়, তাহলে উপযুক্ত ফিস আদায় করে সেই দলিলের একটা অনুলিপি সেই ব্যক্তিকে দিবেন, এবং তার সাথে অনুলিপির নিম্নভাবে উক্ত অফিসার তারিখ সহ স্বাক্ষর এবং নাম সহ সরকারি পদবি সংহিত করে একটি প্রত্যয়নপত্র সার্টিফিকেট প্রদান করবেন। উক্ত সার্টিফিকেট এই মর্মে উল্লেখ করবেন যে এই নকলটি মূল দলিলের নকল। উপরোক্ত প্রত্যায়িত অনুলিপি বা জাবেদা নকল বলে, দেওয়ার প্রতিলিপিকে জাবেদা নকল বলে। আপনি দেখবেন ভূমি অফিসে একটা খতিয়ানের জন্য গেলে, খতিয়ান নকলের জন্য গেলে আপনাকে তাদের অফিসের রেজিস্টারের খতিয়ানটা দেখে, এন্ট্রি দেখে দেখে আর একটা এই নির্ধারিত ফর্মে আর একটা খতিয়ানে এই পরিসংখ্যানটা তুলে দাগ দাগ নাম্বার, দাতা গহিতা, এগুলোর মানে দখল মকল, এগুলো সব লিখে আপনাকে আরেকটা খতিয়ান দিচ্ছে। এখন দেওয়ার পিছনে কারা লিখছে, কে এটা ড্রাফট করছে, এইভাবে দেখবে 3-4টা সই আছে, কে মিলে দেখছে, হ্যাঁ, কে যথার্থতা পাইছে, এবং শেষে সার্টিফিকেট করা হয় যে এটা অবিকল নকল। মূল মূল খতিয়ানের অবিকল খতিয়ান বলে একটা সার্টিফিকেটও দিয়ে থাকে, সিল মেরে দিয়ে, সিলের নিচে সিল অফিস প্রধানের সই করে। যখন এভাবে দেওয়া হয়, সরকারি দলিলে এভাবে দেওয়া হলে এটাকে তখন জাবেদা নকল বলা হয়, সরকারি দলিলে জাবেদা নকল বলা। এনিওয়ে, এখানে একটা ব্যাখ্যা আছে, এ ধারা অনুসারে দলিলের সংরক্ষণকারী বা হেফাজতকারী বলে বিবেচিত হতে সেই অফিসার, যে অফিসার তার সাধারণ অফিসিয়াল দায়িত্ব হিসেবে জাবেদা নকল অর্পণ বা প্রদানের যথাযথ ক্ষমতা ছিল। প্রজাগত হচ্ছে জাবেদা নকল প্রদানের যিনি ক্ষমতাবান, তিনি সেই যথাযথ ব্যক্তি বা হেফাজতকারী বলে গণ্য হবে। এখন হচ্ছে 77 ধারা। 77 ধারাও আমাদের প্রয়োজনীয়। জাবেদা নকল উপস্থাপন বা দলিল প্রমাণ।
জাবেদা নকল যে সরকারি দলিলের অনুরূপ বোঝানো হয় সেই দলিলের বিষয়বস্তু প্রমাণে তা দাখিল করা যেতে পারে। অর্থাৎ সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণে জাবেদা নকলটা দাখিল করা যেতে পারে। যেসব ব্যক্তিগত দলিল সরকারি দলিল হিসেবে বিবেচিত সেই সব দলিলও জাবেদা নকলের মাধ্যমে প্রমাণ করা যায়। দলিলটা ব্যক্তিগত কিন্তু সরকারের কাস্টডিতে আছে, তখন সেই সব দলিল প্রমাণের জন্য কিন্তু জাবেদা নকলের আশ্রয় নেওয়া যায়। আচ্ছা, অন্যান্য সরকারি দলিল, অন্যান্য সরকারি দলিল বলতে এখানে 5টি ক্যাটাগরি আছে। এই 5টি ক্যাটাগরির দলিলগুলো কিভাবে প্রমাণ করা যেতে পারে সেগুলো আপনার আমাদের আপনাদের জানা থাকা ভালো, তবে এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। এরপরে আলোচনা হচ্ছে 79 থেকে 90, দলিল সম্পর্কে অনুমান। আচ্ছা, দলিল সম্পর্কে অনুমানে যাওয়ার আগে আমরা যে এতক্ষণ 59 থেকে এই 78 পর্যন্ত ধারাগুলো পড়লাম, এগুলোর উপর প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনার বিগত সালে প্রশ্ন আসছে এমন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 ধারা 59 অনুযায়ী ড্যাশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অপশন দলিল, অপশন এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্ক, অপশন প্রচলিত রীতি সম্পর্কে অভিমত, অপশন দলিলের বিষয়বস্তু। উত্তর কি হবে? দলিলের বিষয়বস্তু। দলিলের রাইট। বিষয়বস্তু। আচ্ছা, আমরা কি বিগত সালে এসে থাকা প্রশ্নগুলো আলোচনা করব, না আমরা স্কিপ করে এতে চলে যাব, কোনটা করব? আপনাদের কাছে তো গাইড আছে, সেখানেও নিশ্চয়ই এগুলো লেখা আছে। আমরা আলোচনা করব, না আমরা সামনে এগিয়ে যাব? তা সামনে এগিয়ে গেলে ভালো হয় মনে হচ্ছে। সবার অভিমত প্রশ্ন তাই? আমরা গাইড থেকে দেখিতে পারবো। হ্যাঁ, এগুলো আছে, নিশ্চয়ই। মোটামুটি সব গাইডে আছে। আপনারা এই মূল আলোচনাটা মাথায় রাখলেই হবে আর কি। তাহলে আমরা জি সামনে স্যার। চলে যাচ্ছি। থ্যাংক ইউ। দলিল সম্পর্কে অনুমান। এখন যে গুচ্ছ আলোচনা সেটা হচ্ছে দলিল সম্পর্কে অনুমান সংক্রান্ত বিধান। এগুলো আলোচনা করা হয়েছে 79 থেকে 90 ধারা পর্যন্ত। 79 থেকে 90। আমরা জানি যে প্রিজাম্পশনের সংখ্যা কিন্তু সাক্ষ্য এনে নাই। তারপরেও আমরা ব্যবহারিক জ্ঞান থেকে জানি প্রিজাম্পশন হলো আদালত যখন কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা করে যতক্ষণ পর্যন্ত না উক্ত ধারণার সত্যতা অপ্রমাণিত হয়, ততক্ষণ ওই ধারণাকে অনুমান বা প্রিজাম্পশন বলা হয়। সোজা কথা হচ্ছে যে অপ্রমাণিত বিষয়ে আদালত যে ধারণা করেন সেটাই অনুমান। যে বিষয়ে তার কাছে এখনো প্রমাণিত হয়নি কিন্তু ধরে নিতে হচ্ছে, কোন একটা বিষয় মনে করতেছে, সেটাই প্রমাণ, প্রিজাম্পশন। এনিওয়ে, আমাদের সাক্ষ্যায়নের নিরিখে প্রিজাম্পশন তিনটা অবস্থা আমরা জানি: মে প্রিজিউম, শাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এটা ছাড়াও আমাদের ব্যবহারিক আইন আদালতে ব্যবহারিক সাক্ষ্যায়নের ব্যবহারিক জ্ঞানে আপনার প্রিজাম্পশনের কতগুলো ধারণা আছে। যেমন আইন সম্পর্কে প্রিজাম্পশন, প্রিজাম্পশন অফ ল; ঘটনা সম্পর্কে প্রিজাম্পশন, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট; খণ্ডনযোগ্য অনুমান, রিভিউটেবল প্রিজাম্পশন, যে অনুমানটাকে খণ্ডন করা যায়। কি কোন কোন অনুমানকে খণ্ডন করা যায়? মে প্রিজিউমকে খণ্ডন করা যায়, শ্যাল প্রিজিউমকে খণ্ডন করা যায়, এটা মাথায় রাখবেন। খণ্ডন করা যায় না কেবল কনক্লুসিভ প্রুফকে। আর অখণ্ডনযোগ্য অনুমান, ইরিভিউটেবল প্রিজাম্পশন, এই ইরিভিউটেবল প্রিজাম্পশনটাই হচ্ছে আমার কনক্লুসিভ প্রুফ। পরীক্ষায় সাধারণত 79 থেকে 90 ও 114 নং ধারাগুলোর হেডলাইন দিয়ে কোনটা কোন ধরনের প্রিজাম্পশন জানতে চাওয়া হয়। ঠিক আছে, ঠিক বুঝতে পারছেন? যেমন প্রশ্ন এমন হতে পারে, প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার্স অফ অ্যাটর্নি, আমোক্তা সম্পর্কে অনুমান কোন ধরনের অনুমান? আমোক্ত সম্পর্কে অনুমান, এটা হচ্ছে শাল প্রিজিউমের অন্তর্ভুক্ত। আচ্ছা, কোন ধারায় বলা আছে এই অনুমানটা? প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি কোন ধারায় বলা আছে? এভাবে প্রশ্ন আসতে পারে। উত্তর 85 ধারায়। প্রিজাম্পশন অ্যাজ টু বুকস, ম্যাপস এন্ড চার্টস কোন ধারায় বলা আছে? 87 ধারায়। এইভাবে প্রশ্ন আসতে পারে। এনিওয়ে, এখন আমরা দেখব এখানে
প্রিজাম্পশন সম্পর্কিত কতগুলো বিষয় আছে, আপনারা একটু নোট নেবেন কেমন। সেই নোটটা হলো ধারা 79 থেকে 85 গরুর গ। 79, একটু নোট নেন। ধারা 79 থেকে 85 গরুর গ, 85 কমা 89 ও 105। এই ধারার বিষয়বস্তুগুলো হচ্ছে শাল প্রিজিয়ামের অন্তর্ভুক্ত। শাল প্রিজিয়ামের অন্তর্ভুক্ত। এরপরে ধারা 86, 87, 88, 88 ছিয়াশি আর থেকে একবার 88 একবার বললে হলো। ধারা 86 থেকে 88 পর্যন্ত, কমা 89 কমা 90 আমি আবার বলছি, 86 থেকে 88 পর্যন্ত, আবার 89 90, 90 ও 114। এই ধারাগুলোর বিষয়বস্তু মে প্রিজিউমের অন্তর্ভুক্ত। মে প্রিজিউমের অন্তর্ভুক্ত। এগুলো আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমাদের মেয়ে প্রিজিয়ামের বিষয়টা আরেকবার বলুন তো স্যার, কোন কোন ধারা বলছেন? তারপরে 90 আবার 90 মিউট করলে ভালো হয়। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি। okay। শোনা যায়। এখানে 81 একটা ধারা আছে, ডিজিটাল আকারে থাকা গ্যাজেট সম্পর্কে অনুমান। এটা মূল কথা হলো, ডিজিটাল গ্যাজেট যথাযথ হেফাজতে থেকে দাখিল করা হলে আদালত অবশ্যই সঠিক হিসেবে অনুমান করবেন, মানে এটা শাল প্রিজিউমের অন্তর্ভুক্ত। ডিজিটাল আকারে গ্যাজেট হিসেবে আদালত শাল প্রিজিউম হিসেবে ধরে নেবেন। আচ্ছা, তো এগুলো এখানে তো আমরা একদম বলেই দিলাম কোনটা কোন ধরনের, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো এখান থেকে জাস্ট এভাবেই প্রশ্ন আসে, এগুলো এত ডিটেলস পড়ার কিছু নাই আর কি। সব ডিজিটাল রেকর্ড সম্পর্কিত বিষয়। এখন আমরা, তারপর আমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট 90 ধারাটা ইম্পর্টেন্ট। 90 ধারাটা নিয়ে আলোচনা করছি, আমি এক ক্লাসে চলে আসছি 90। মাঝখানে গুলো ডিজিটাল বিষয় নিয়ে, ফরেন্সিক এভিডেন্স এভিডেন্স এগুলো নিয়ে আলোচনা আর কি। এগুলো থেকে প্রশ্ন আসবে এমন, মানে এই অনুমানটা শ্যাল প্রিজম না মে প্রিজম অন্তর্ভুক্ত, বা এই বিষয়টা কোন ধারার এভাবে আসবে। এখন হলো 90 ধারা আসছে। 90 ধারা বলছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। যখন কোনো দলিল 30 বছরের পুরাতন বলে বুঝতে দেয়া হয় বা প্রমাণ করা হয়, এবং তার সংশ্লিষ্ট মোকদ্দমায় যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজতে তা আদালতে দাখিল করা হয়, তখন আদালত ধরে নিতে পারেন যে সেই দলিলে স্বাক্ষর এবং অন্য সকল অংশ যে ব্যক্তির হস্তাক্ষর বলে বুঝতে দেওয়া হয়। অর্থাৎ সোজা কথা হচ্ছে দেখি, একটা দলিল বাদী বা বিবাদী উপস্থাপন করছে, যেই উপস্থাপন করুক না কেন, দলিলটা যদি তার কাছেই থাকার কথা ছিল, তিনি উপস্থাপন করেছেন, এবং এটার বয়স রেজিস্ট্রেশনের পর থেকে 30 বছর পার হয়ে গেছে, তো এমন একটা দলিলের বিষয়বস্তুতে যা আছে অ্যাজ ইট ইজ, আদালত এটা সত্য বলে ধরে নেবেন। এটা হচ্ছে 30 ধারার বিষয়টা হচ্ছে থেকে মে প্রিজিউমের অন্তর্ভুক্ত। মে প্রিজিউমের কথার অর্থ হচ্ছে কি, আদালত ধরে নিতেও পারেন, নাও নিতে পারেন। আর আদালত ধরে নিলে তো নিলেও, আর না নিলে কি করবে, এটা প্রমাণের জন্য পক্ষকে আহ্বান করবে। তাহলে শাল প্রিজিউমের অর্থ কি? শাল প্রিজিউমের অর্থ হচ্ছে যে আদালতের এখানে ডিসক্রিশনটা ওভাবে নাই। আদালত শাল প্রিজিউম বিষয়গুলো ধরবেনই, এখানে ওনার সবিবেচনা কিছু নাই। উনি শাল প্রিজিউমের তবে বিরুদ্ধ পক্ষ চাইলে এগুলো খণ্ডানোর জন্য
এগুলোর বিরুদ্ধে কথা বলে সাক্ষী দিয়ে এগুলো মিথ্যা প্রমাণ করার সুযোগ নিতে পারবে। মেয়ে প্রিজনভুক্ত বিষয়গুলো খণ্ডানোর জন্য বিরুদ্ধ পক্ষ মিথ্যা প্রমাণ করার সুযোগ নিতে পারবে। শাল প্রিজনভুক্ত বিষয়গুলো খণ্ডানোর সুযোগ নিতে পারবে, কিন্তু কনক্লুসিভ বিষয়গুলো কোনো পক্ষকে অপ্রমাণের সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, এই 90 ধারার বিধানটা অর্থাৎ 30 বছরের পুরাতন দলিলের বিষয়টা, এটা শুধু মূল দলিলের ক্ষেত্রে, এটা জাবেদা নকলের ক্ষেত্রে বা সেকেন্ডারি এভিডেন্সের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। অর্থাৎ সেকেন্ডারি কোনো দলিলের জন্য 90 ধারার কোনো বিধান নাই। মানে এই 30 বছরের এই পুরাতন বিষয়বস্তুর কোনো অনুমানগত বিষয় নাই। আচ্ছা, এখন আমরা, আর এটা যদি ডিজিটাল রেকর্ড হয় সেক্ষেত্রে এটা হবে 5 বছরের পুরাতন হতে হবে। এটা 90 কথায় নতুন করে সংশোধন করা হয়েছে। তো আমরা এখন 91 থেকে 100 নম্বর ধারা দেখবো। 91 থেকে 100 নম্বর ধারার মূল কথা হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যের বর্জন। দালিলিক সাক্ষ্যের দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এখানে আপনার হলো আপনার আমাদের এমসিকিউ এর জন্য অত ইম্পর্টেন্ট না। এবার এখান থেকে আপনার বিগত সালে যে স্যার, যে কারণে এমসিকিউ, আমরা এখানে সংযুক্ত করিনি স্যার। জি জি, বলছি এই জন্যই আমরা এখানে যুক্ত করিনি স্যার। হ্যাঁ, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা এমনিতে একটু পড়ে নেবেন, ঠিক আছে? তো এরই মাধ্যমে আমাদের 100 ধারা পর্যন্ত পড়া শেষ। এগুলো একদম সহজ জিনিস, বাট এগুলো থেকে বিগত সালে একটা প্রশ্ন আসে নাই। তাই প্রশ্ন আসার মতো এতটা ইম্পর্টেন্ট না আর কি। সোজা কথা হচ্ছে এই। এরপরে হলো আমাদের পরবর্তী 101 থেকে 114 ধারা। এখানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে, আমাদের লিখিত পরীক্ষাও আসে, এমসিকিউ তো আসে। আজকে সেটা নিয়ে আলোচনা করবো কিনা? জি স্যার। Good. আচ্ছা, এখানে বলা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্বটা কার? মামলায় একটা বিষয়কে যে বিবেচ্য বিষয় বা বিরোধীয় বিষয় যে প্রমাণ করতে হয়, এটা প্রমাণের দায়িত্ব কার? এটা নিয়েই আপনার 101 থেকে 114টা ধারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। প্রথমে 101 নম্বর ধারার বক্তব্য হলো, যিনি কোনো বিষয়ের অস্তিত্বের দাবি করে এর উপর নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করেন, তিনি সেই বিষয়ের অস্তিত্বের প্রমাণ অবশ্যই করবেন। কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকেন, তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ কথা। আপনি একটা মামলা করেছেন আদালতে, মামলায় চাচ্ছেন যে বিবাদী যে দলিল আছে, যে দলিল অনুযায়ী সম্পত্তি অপরাধ করে আছে, সেই দলিলটা জাল, আপনি জাল দলিল বাতিলে মামলা করেছেন, দলিলটা জাল বাধ্যকর নয়, আপনার সেজন্য মামলা করেছেন। তাহলে আপনি এটা দাবি করছেন যে বিবাদীর দলিলটা জাল। এই যে দাবি করে আপনি কি দাবি করে কি পেতে চাচ্ছেন? প্রার্থনা কি? প্রার্থনা হলো এই দলিলটা যেন আপনার উপর বাধ্যকর না হয়। ভালো কথা। তো যেহেতু বিবাদের দলিলটা আপনি মিথ্যা প্রমাণের দাবি করছেন, এটা এখন প্রমাণ করতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে ধরেন আপনি একজনের কাছে এত টাকা পাবেন, ওই অর্থ আদায়ের মামলা করলেন, আপনি মানি শুট করলেন। তো যার কাছে টাকা পাবেন, তো টাকা পাওয়ার এই প্রমাণটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনি প্রমাণ করলে পরে বিবাদীর লায়াবিলিটি দায় এসে যায়, তো ওই টাকা পরিশোধের দায় হয়ে যায়। এই কথাটাই বলা হয়েছে, যিনি কোনো একটি বিষয়ের অস্তিত্ব দাবি করে তার উপর নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করুন, সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। একটা উদাহরণ, যেমন এ বলে যে বি একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য বি দণ্ডিত হবে, এই মর্মে এই আদালতের রায় কামনা করে। বি যে সেই অপরাধ করেছে এক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে।
আচ্ছা, এখানে মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে সে বিষয়ের উপর আদালতে কোনো রায় বা অধিকার কামনা করে, তখন উক্ত ব্যক্তিকেই সে বিষয়টি প্রমাণ করতে হবে। 101 ধারায় প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না। এই ধারায় প্রমাণের যদি দায়ভার বাদীর হতে পারে, বিবাদী হতে পারে। এটা বাদীর হলে বাদী থেকে কখনো এটা বিবাদীর কাছে যাবে না। যদি প্রমাণের দায়ভার বিবাদীর হয় 101 ধারার বিধান অনুযায়ী, তাহলে এটা কখনো প্রমাণের দায়টা বিবাদী থেকে বাদীর কাছে যাবে না। এখানে সে কথাটাই বলেছে। এরপরে 102, 102 বলতেছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত। আগেরটা ছিল প্রমাণের দায়িত্ব, আর এখন হচ্ছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত। কথাটা কিন্তু এক্সটেনশন, আপনি মাথায় রাখবেন। 101, 102, 103 এগুলো কিন্তু একটি আরেকটির বর্ধিত অংশ, মানে ক্ষেত্র, ডাইমেনশন, নতুন নতুন ডাইমেনশন যোগ হচ্ছে আর কি। এগুলি সাদৃশ্য আছে, সাদৃশ্যপূর্ণ আলোচনা। এখানে বলেছে মামলায় বা কার্যক্রমে কোনো পক্ষ হতেই সাক্ষ্য দেয়া না হলে যে পক্ষ মামলায় হারবে, মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সে পক্ষের উপর ন্যস্ত। সাপোজ করিম একটা জায়গা দখল করে আছে, আপনি বলতেছেন যে জায়গার মালিক আপনি, প্রত্যেক সূত্রে এই জায়গার মালিক আপনি, কিন্তু দখল করিম করে আছে। তো আপনি জায়গার মালিক, প্রত্যেক সূত্রে আপনার কাছে দলিল প্রমাণও আছে, প্রতিষ্ঠান থেকে শুরু করে সবই আছে, কিন্তু জবরদখল করেছে করিম। তো এখন মামলা করার পরে যদি আপনি কোনো সাক্ষ্য প্রমাণ না দেন, করিমের দখলটাকে আপনার কাছে চলে আসবে অটোমেটিকলি? না, কারণ আপনি তো সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণই করেন নাই, সাক্ষ্য প্রমাণ দিচ্ছেনই না। তো না দিলে কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হবে, আপনি বাদী ক্ষতিগ্রস্ত হবেন, কারণ জমিটা করিমের দখলে যেমনি আগে ছিল এখনো তেমনিই রয়ে যাবে। তাহলে উল্টা দিক থেকে এভাবে বিবেচনা করলে প্রমাণের দায়টা কার? প্রমাণের দায়িত্ব বাদীর, আপনার। ঠিক আছে, এই কথাটা এখানে বলেছে। মামলায় বা কার্যক্রমে কোনো পক্ষ হতেই সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ হারবে, তাহলে আমাদের এই মামলায় বাদী হেরে যাবে। বাদী যদি সাক্ষ্য না দেয়, বাদী হেরে যাবে, কারণ দখল অলরেডি বিবাদী রয়ে যাবে। তাহলে বুঝতে হবে এটা প্রমাণের দায়িত্ব বাদীর। তো এখানে যেটা মনে রাখতে হবে, 102 ধারায় প্রমাণের দায়িত্ব দায়ভার পরিবর্তন হয়, কিন্তু সিচুয়েশন আলোকে, পরিস্থিতির আলোকে হঠাৎ করে প্রমাণের দায়ভার বাদী ছিল, দেখা যাচ্ছে হঠাৎ করে এটা বিবাদের হয়ে গেছে। এই ধারা অনুযায়ী কোনো পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ মামলায় হারবে সে পক্ষকে মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। আচ্ছা, কোন নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব। এখন বলা হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব। যে ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায়, সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। যদি না শর্ত থাকে যে কোনো আইন অনুসারে উক্ত বিষয় প্রমাণের দায়িত্ব কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর ন্যস্ত। তাই না, আমি আগে বলেছি 101, 102, 103 এগুলো সাদৃশ্যপূর্ণ আলোচনা, এগুলো শুধু ডাইমেনশনটা বৃদ্ধি করতেছে। উদাহরণটা হলো এই: এ চুরির দায়ে বি কে ফৌজদারিতে সোপর্দ করে এবং আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে। এ কে স্বীকৃতির বিষয়ে অবশ্যই প্রমাণ করতে হবে। বি আদালতকে বিশ্বাস করাতে চায় যে সংশ্লিষ্ট বিষয়ে সে উন্নত ছিল, এই বিষয়টা অবশ্যই বি কে প্রমাণ করতে হবে। অবশ্যই বি কে প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, কোনো ব্যক্তি আদালতকে নির্ধারিত বিষয় বা ঘটনা বিশ্লেষণ করতে চাইলে তাকে ওই বিষয় বা ঘটনা প্রমাণ করতে হবে। যেমন প্লি অফ অ্যালিবাই। প্লি অফ অ্যালিবাই একটা টার্ম আছে, যেটা আমরা বলে থাকি। এটার মূল কথা হচ্ছে অন্যত্র থাকার অজুহাত। প্লি অফ অ্যালিবাই মানে বাদী আপনার বিরুদ্ধে মামলা করছে যে আপনি রহিমের বাড়িতে, রহিম মামলা করছে যে আপনি রহিমের বাড়িতে এত তারিখে এত রাতে চুরি করছেন। আপনি বলেন যে না, আমি এত রাতে তো আমি ওই যে ওই জেলায় ছিলাম সেখানে। এটা কিন্তু প্লি অফ অ্যালিবাই। আবার বন্ধ করে দেন তো, সবাইকে মিট করে দেন। আচ্ছা, এই হলো আপনার 103 ধারার বিধান। প্লি অফ অ্যালিবাই ধারণাটির সাথে সাক্ষ্য আইনের 11 ধারা, 103 ধারা, 106 ধারা সম্পর্কিত। নোট দিতে পারেন। প্লি অফ অ্যালিবাই ধারণাটির সাথে সাক্ষ্য আইনের 11 ধারা, 103 ধারা ও 106 ধারা সম্পর্কিত।
তারপর হচ্ছে 104 ধারা, সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি যাতে অপর কোনো ঘটনার সাক্ষ্য হইতে পারে তার জন্য যে ঘটনা প্রমাণ করা আবশ্যক, যে ব্যক্তি সাক্ষ্য হইতে ইচ্ছুক তার উপরে ওই ঘটনা প্রমাণের দায়িত্ব ন্যস্ত। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। বিয়ের মৃত্যুকালীন ঘোষণায় এ প্রমাণ করতে ইচ্ছুক, এক্ষেত্রে একে অবশ্যই বিয়ের মৃত্যু প্রমাণ করতে হবে। মানে আপনি একটা নির্দিষ্ট বিষয় প্রমাণ করতে চাচ্ছেন, সেই প্রমাণের বিষয়টা নির্ভর করছে আরেকটা বিষয় প্রমাণের উপর। তখন প্রথমে ও আরেকটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে যে নির্দিষ্ট বিষয়টা আপনি প্রমাণ করতে পারবেন। যেমন আপনি বলতেছেন যে এই যে করিম খুনের জন্য মামলা মামলা বিচার চলতেছে, খুন হয়েছে করিম, তা আপনি করিমের ভাই বাদী, আপনি বাদী হয়ে মামলা করছেন আসামিদের বিরুদ্ধে। তা আপনি মামলাটি প্রমাণের জন্য বলতেছেন যে করিম আমার ভাই মুমূর্ষু অবস্থায় বলে গেছে এই মামলায় খুনের সময় তাকে আঘাত করার সময় অমুক অমুক উপস্থিত ছিল, ও সত্যি থেকেই আমার তাকে খুন করছে। কথার কথা, হ্যাঁ। তো তখন আগে আপনাকে বুঝাইতে হবে যে, বুঝতে দিতে হবে যে ওই কারণেই করিম মারা গেছে, ওই নির্দিষ্ট আঘাতের কারণেই করিম মারা গেছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারলে পরে করিমের এই যে এই মৃত্যুর আগে যে কথাগুলো বলেছে এগুলোকে ডাইরেক্ট ডিক্লারেশন হিসেবে 32 ধারা বক্তব্য হিসেবে আপনি এটা আদালতে উপস্থাপন করতে পারবেন। এটা হলো 104 ধারার মূল কথা। একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়। এ, দলিলটি যে হারিয়ে গিয়েছে তা অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। মানে আপনি একটা মামলা করছেন একটা দলিলের বিষয়ে, তো মামলা করার পরে আপনি আদালত বলছে ইয়ে অনার এই আমার দলিলটা আমার কাছে থাকার কথা ছিল, এটা হারিয়ে গেছে। এখন আমার দলিলটা প্রমাণ করতে, ওই দলিলের বিষয় হচ্ছে প্রমাণের জন্য আমি মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে চাই। তো আদালত বলেছে তাহলে এটা তো হারিয়ে গেছে, আগে আপনি কিভাবে হারিয়ে গেছে সেটা প্রমাণ করেন, হারিয়ে যাওয়ার বিষয়টা আগে প্রমাণ করেন। তো হারিয়ে যাওয়ার বিষয়টা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কেবল আপনি দলিলের মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিলটা প্রমাণের সুযোগ নিতে পারবেন। এটাই হচ্ছে 104 ধারার মূল কথা। এখন হচ্ছে 105 ধারা। 105 ধারা হচ্ছে আসামির ডিফেন্স। মূলত আসামি এই ধারায় অনুযায়ী ডিফেন্স দিতে পারে। 105 ধারা ইম্পর্টেন্ট। অভিযুক্তের মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। এটা মূল কথাটা আমি বলি। মূল কথা হলো বিচার হচ্ছে আসামির, যে কোনো অপরাধী হোক বিচার হচ্ছে তার। তো তার বিরুদ্ধে বিচারে যিনি বাদী মামলা করেছেন রাষ্ট্র বা ইনফরমেড এজাহারকারী, তিনি তো মামলা প্রমাণ করবেন। তো তাকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে আসামিকে। তো আত্মপক্ষ সমর্থনের সুযোগের গ্রহণ করে সে বলতে পারে যে ইউর অনার, যে আমি আমার রাইট টু প্রাইভেট ডিফেন্স, মানে ব্যক্তিগত আত্মরক্ষার প্রয়োজনে আমি আঘাতটা করতে হয়েছে আসামিকে, আমি নাহলে এটা তাকে আঘাত করতাম না। তো রাইট টু প্রাইভেট ডিফেন্স আইনি স্বীকৃত, দণ্ডবিধিতে এটা বলা আছে। কোন কতটা ক্ষেত্র আছে এগুলো রাইট টু প্রাইভেট ডিফেন্সে গণ্য হয়। অথবা সে বলতে পারে ইউর অনার, এই যে ঘটনার সাথে আমি ইনভলভ হয়েছি, তো যে মুহূর্তে আমি আঘাত করেছি সেই মুহূর্তে আমার কোনো সেন্স ছিল না, বা আমি এতটাই মানে জ্ঞান ছিল না যে এভাবে লাঠি দিয়ে মারলে একটা মানুষ মারা যেতে পারে, মাথায় লাঠি দিয়ে মারলে একটা মানুষ মারা যেতে পারে, এক বাড়িতে মারা যেতে পারে, এটা আমার জ্ঞান ছিল না, আমি আসলে তাকে খুনের জন্য মারিনি। ইত্যকা নানা বিষয় অজুহাত দেখিয়ে কিন্তু আপনি আদালত থেকে খালাস পাওয়ার জন্য চেষ্টা করতে পারে আসামি। তো এখন আসামি যে এগুলো দাবি করে এই বিষয়গুলো আসামিকেই প্রমাণ করতে হবে, এই কথাটাই বলেছে 105 ধারায়। 105 ধারায় এই কথাগুলোই বলেছে। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী ধারা 106। যে ঘটনা বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির। কোনো ঘটনা যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয়ে প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত। এটা স্বাভাবিক কথা, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি বিনা টিকিটে রেলগাড়িতে ভ্রমণ করছেন, ভ্রমণ করার অবস্থায় আপনাকে টিটি আসলো আপনার কাছে। টিটি আসার পরে টিকিট চাইলো, আপনি বললেন যে টিটি মশাই আমি তো অ্যাকচুয়ালি টিকিট কাটছিলাম, তো আমার টিকিটটা
পকেট থেকে বাতাসে উড়ে নিয়ে গেছে, বা আমার টিকিটটা আমি কথার কথা ট্রেনে টয়লেটে ঢুকছিলাম, এনিহাও এটা পড়ে গিয়ে পানির সাথে চলে গেছে। তাহলে এই বিষয়টা নলেজটা আপনারই আছে, এটা তো কিছু থাকার কথা না। তাহলে আপনি এই জিনিসটা প্রমাণ করতে হবে আপনাকে। প্রথমে বলেছে 106 জন। একটু ফোনটা নিয়ে লাইনে থাকেন। আচ্ছা, ফিরে এলাম। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। 107 ধারা ইম্পর্টেন্ট। যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জানা আছে তার মৃত্যুর প্রমাণের দায়িত্ব। এখন একজন ব্যক্তির জীবিত না মৃত এটা নিয়ে প্রশ্ন উঠছে, মানে আদালতে এটা নিয়ে প্রশ্ন উঠছে। তো এখন তিনি 30 বছর ধরে জীবিত আছেন, এটা এক পক্ষ দাবি করতেন। তো দাবি করলে তো হবে না, এটা সমর্থনে এটা সেটা অনেক কিছু দেখাচ্ছেন, যেমন 30 বছর ধরে জীবিত আছেন। তখন যে ব্যক্তি তাকে বললো যে না, তিনি মৃত আসলে। এই মৃত যে দাবি করে, এই মৃত 30 বছর ধরে জীবিত থাকার একটা ব্যক্তির 30 বছর ধরে জীবিত থাকার অনুমানকে যিনি অস্বীকার করে বলবে যে লোকটা মৃত, তখন তার যে মৃত্যু হয়েছে এটা দায়িত্ব প্রমাণ করার দায়িত্ব ওই ব্যক্তির, যিনি তাকে মৃত বলে দাবি করেন। এখন আমরা চলে যাবো 108 ধারা। 107 ধারা ঠিক উল্টাটা হচ্ছে 108 ধারা। আর 108 ধারা বলছে কি, যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবত কোনো খবর পাওয়া যায়নি, সে যে জীবিত আছে তার প্রমাণের দায়িত্ব কার? তো একটা লোকের 7 বছর ধরে নিরুদ্দেশ, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার যারা খোঁজ খবর পাওয়ার কথা, তার ভাই বোন বা মানে ফ্যামিলি মেম্বারেরা বা পাড়াপড়শিরা, এরা কেউ জানে না যে 7 বছর ধরে সে কোথায়, জানে না। কেউ যদি বলে যে না, সে মারা যায়নি, সে আসলে জীবিত, যে ব্যক্তি দাবি করবে যে সে জীবিত, এই তার জীবিত হওয়ার প্রমাণটা তাকেই দিতে হবে। এটা হচ্ছে 108 ধারার মূল কথা। তাহলে দুটো সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে কিন্তু। এখন আমরা চলে যাব 109 ধারা। 109 ধারা হলো, এগুলো এত ইম্পর্টেন্ট না। 109, 110 এগুলো এত ইম্পর্টেন্ট না। তারপর আমরা একটা আলোচনা করি। 109 হলো অংশীদারগণের মধ্যে, জমিদার ও প্রজার মধ্যে, মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্কে প্রমাণের দায়িত্ব। অংশীদারত্বের সম্পর্ক, মালিক ভাড়াটিয়ার সম্পর্ক, প্রতিনিধিত্বের সম্পর্কের ব্যাপারে আদালত অনুমান করে নিবে যে এরূপ সম্পর্ক বিদ্যমান আছে। যদি কেউ দাবি করে যে এরূপ সম্পর্ক নেই, তাহলে ওই ব্যক্তিকে তা প্রমাণ করতে হবে। এ ধারায় 3 ধরনের সম্পর্ক বলা আছে। আচ্ছা, আমাদের এই ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে 3টা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ মানে কি, এগুলো এই সম্পর্কগুলো হামেশাই আমাদের সমাজে আছে। কি সম্পর্ক? আমরা পার্টনারশিপ একটা সম্পর্কে থাকি, অমুকের সাথে অমুকের পার্টনারশিপের ব্যবসা হয়, পার্টনারশিপ এটা হয় সেটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ভাড়াটিয়া আর মালিকের সম্পর্ক। আমরা ঘর বাড়িতে থাকি, ভাড়া থাকি। তো ভাড়া থাকি মানে মালিক, একটা বাড়ির মালিক আছে, মালিক ভাড়াটির একটা সম্পর্ক আছে। আর একটা হচ্ছে প্রতিনিধি আর এই প্রিন্সিপালের, মানে প্রতিনিধি আর তার প্রিন্সিপাল মানে মালিকের একটা সম্পর্ক থাকে। এজেন্ট আর প্রিন্সিপাল বলা হয় আর কি সাধারণত, মানে প্রিন্সিপাল আর প্রতিনিধি সম্পর্ক, এরকম একটা সম্পর্ক থাকে। তো এই সম্পর্কটা নিয়ে আদালত অনুমান করবে স্বাভাবিকভাবে, তাদের মাঝে এই সম্পর্ক আছে বলে কোনো একটা মামলা ব্যক্তিতে অনুমান করবে। কিন্তু যিনি বললো যে না ইওর অনার, এটা ঠিক নয়, বাদী আর আসামির মধ্যে যে মালিক ভাড়াটির সম্পর্ক নাই, ছিল না, তখন তিনি দাবি করবে যে ছিল না, এই না থাকার, না দাবি করার বিষয়টাই তাকেই প্রমাণ করতে হবে। এটা হচ্ছে 109 ধারার মূল কথা। তাহলে 109 ধারায় 3 ধরনের সম্পর্কের কথা বলা আছে, 3 জোড়া সম্পর্কের কথা বলা আছে। এগুলোকে যে অস্বীকার করবে এটা নাই, তাকে তা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে 110 ধারা, বার্ডেন অফ প্রুফ টু ওনারশিপ। কোনো ব্যক্তি যদি সম্পত্তির দখলে থাকা ব্যক্তির মালিকানা অস্বীকার করে, তাহলে উক্ত ব্যক্তি প্রমাণ করতে হবে দখলকারী ব্যক্তি মালিক নয়। এখন একটা সম্পত্তি একজন ব্যক্তি দখলে আছে। আচ্ছা, তো দখলে আছে,
সে দাবি করবে এটা আমি মালিক, যিনি দখল আছেন। অন্য ব্যক্তি বলে যে না, এটা সে মালিক নয়। তাহলে যার দখলে সম্পত্তি আছে তার মালিকানা সত্ত্বে যে অস্বীকার করে তার যে মালিকানা নেই, এটা তাকে প্রমাণ করতে হবে। এটা দেখেন, এটা কিন্তু ওই আমরা শুরুতে যে আলোচনা করেছি, হ্যাঁ, ওই যে 102-এ যেটা আলোচনা করেছি, কি ছিল সে আলোচনাটা? একটা বিষয়ে যে পক্ষ সাক্ষ্য প্রমাণ কেউ দিল না একটা মামলায়, না দিলে পরে যে পক্ষ হেরে গেল প্রমাণ আদায়, ঠিক 110 ধারার বিধানটা কিন্তু 102 দখলের সত্ত্বে পূর্ণ অধিকারের প্রাইমা ফেসি প্রমাণ এই নীতির উপর ধারা 110 প্রতিষ্ঠিত। এ ধারা স্থাবর অস্থাবর সম্পত্তি দ্বারা স্থাবর সম্পত্তি বেলা যেমন প্রযোজ্য, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এনিওয়ে, অর্থাৎ আপনার পকেটে টাকা আছে, টাকাটা আপনার, এটাই ধরে নিবে। যে বলবো যে না, ওর পকেটে টাকা থাকলে টাকাটা মূলত আমার আমার টাকা ছিল, তখন এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা টাকাটা একটা অস্থাবর সম্পত্তি, মানে মুভেবল প্রপার্টি। 111 ধারা 10 ধারা বিধানটা এবার মুভেবল আর ইমুভেবল সব প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। এখন হচ্ছে 111 ধারা, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আয় সম্পর্ক, সেই ক্ষেত্রে সরল বিশেষ প্রমাণ। আচ্ছা, এখানে হলো যে যেখানে এক পক্ষের সাথে অপর পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, সেখানে উক্ত পক্ষদ্বয়ের মধ্যে লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উঠলে যার উপর সক্রিয় আস্থার সম্পর্ক থাকবে সেই পক্ষ সরল বিশ্বাস প্রমাণ করতে হবে। হচ্ছে যে এমন কিছু থাকে যেগুলো কেবলই সক্রিয় আস্থা, মানে ফিডিউশিয়ারি রিলেশন বলা হয়, থিওরি অফ ফিডিউশিয়ারি রিলেশন, সক্রিয় আস্থার সম্পর্ক। সম্পর্কটা সক্রিয় আস্থার সম্পর্ক, যেমন ডাক্তার রোগীর সম্পর্কে একটা সক্রিয় আস্থার সম্পর্ক, বা মালিক প্রতিনিধি সম্পর্কে একটা সক্রিয় আস্থার সম্পর্ক। এখানে এক পক্ষ একটু অবস্থানগত দিক থেকে একটু সুপেরিয়র। শোনা যায় না স্যার? শোনা যাচ্ছে না স্যার? একটু অপেক্ষা। শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি স্যার। Hello? আচ্ছা, আমি এটা একটা গুরুত্বপূর্ণ সেকশন, আমি একটু আবার আলোচনা করতেছি। আমরা আছি 111, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণটা কে দিবে? এটা হলো উকিল মক্কেলের সম্পর্ক, একটা সক্রিয় আস্থার সম্পর্ক, ফিডুশিয়ারি রিলেশন বলা হয় এটাকে, চরম আস্থার সম্পর্ক বলা হয়। তো মনে করেন উকিল মক্কেলের সম্পর্ক থাকা অবস্থায় উকিলে যেভাবে হোক মক্কেলের সম্পত্তি কিনে ফেলছে। তো মক্কেল পরবর্তীতে বুঝতে পারলো যে উকিল তো আমার ঠকাইছে, আমাকে প্রতারণা করে ভুল বুঝে আমার সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়েছে। তো সে উকিলের বিরুদ্ধে দলিল বাতিলের মামলা করলো। তো দলিল বাতিলের মামলায় এখন উকিল সাহেব তো বিবাদী, মক্কেল তো বাদী। তো এখন আদালত ধরে নিবে যে এই বাদী মামলা করার সময় তো বলবে যে উনি আমার উকিল ছিল, আমি বাদী, আমি ওনার মক্কেল ছিলাম, এই অবস্থা আমাকে এই সেই করে এভাবে বলবো যে প্রতারণা করে দলিল করে নিচ্ছে। তখন আদালত এটা অনুমান করে নিবে যে হ্যাঁ, উকিল মক্কেলের সম্পর্ক ছিল। কিন্তু উকিল সাহেব যেটা বলে যে না, এটা উকিল মক্কেলের সম্পর্ক থাকলেও পরে আমরা কিন্তু উকিল মক্কেল হিসেবে, আমি উকিল হিসেবে কিন্তু তার থেকে জায়গাটা কিনে নাই। আমি সরল বিশ্বাসে সে তার টাকার প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় আমার কাছে বিক্রি করার প্রস্তাব করাতে আমি জায়গাটা কিনছি। এই যে সরল বিশ্বাসের দোহাই উকিল সাহেব তুলতেছে, এই সরল বিশ্বাসের বিষয়টা প্রমাণ করতে হবে উকিল সাহেবকে। এই কথাটা 111 ধারায় বলেছে। এইভাবে চরম আস্থার যত ধরনের সম্পর্ক থাকবে, এই সম্পর্কগুলোর মধ্যে যিনি সরল বিশ্বাসের সম্পর্ক দাবি করবে, সরল বিশ্বাসের কাজটা হয়েছে তাকেই প্রমাণ করতে হবে।
যে সরল বিশ্বাসে কাজটা হয়েছে। আচ্ছা, 111 ধারার সাথে চুক্তি আইনের 16(3) ধারার মিল রয়েছে। চুক্তি আইন, কন্ট্রাক্ট অ্যাক্ট, নোট নিতে পারেন। 111 ধারার সাথে চুক্তি আইনের 16(3) ধারার মিল রয়েছে। এখন হচ্ছে 112 ধারা। আমাদের ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে এটা খুবই প্রয়োগ আছে এই ধারাটার, 112 ধারা। বিবাহ স্থির বলবৎ থাকাকালে সন্তানের জন্মই বৈধতার চূড়ান্ত প্রমাণ। এই ধারার মূল কথা হলো, স্বামী স্ত্রীর মাঝে বৈধ বিবাহ বলবৎকালীন থাকাকালীন সময়ে তাদের মধ্যে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে যদি দেখানো যায়। খেয়াল করেন, দুইজন বৈধভাবে বিবাহিত দম্পতির মধ্যে যদি স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে মর্মে যদি দেখানো যায়, তাহলে তাদের বৈধ সম্পর্ক বলবৎকালীন সময় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, অবশ্যই অবশ্যই এটা তাদের বৈধ সন্তান হিসেবে গণ্য করা হবে। গেল একটা দিক। আর একটা দিক হলো যে, যদি বিবাহ বিচ্ছেদের পরবর্তী 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান যে বৈধ, এই কথাটাও কিন্তু সেক্স আইনের 112 ধারায় পড়ে। এটা আমি আবার বলছি, বিবাহ বিচ্ছেদ হয় দুটি কারণে, দুটি ভাবে। এক হচ্ছে যে স্বামীর মৃত্যুর কারণে অথবা ডিভোর্সের কারণে। তো দুইটার যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হোক না কেন, বিবাহ বিচ্ছেদের দিন থেকে পরবর্তী 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে থাকে, তাহলে ওই সন্তানটা তার মৃত স্বামীর অথবা ডিভোর্সি, যে স্বামী ডিভোর্স দিয়েছে তার সন্তান হিসেবে গণ্য হবে। এটাই হলো 112 ধারার মূল কথা। তো এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো, সন্তান বৈধ বলে চূড়ান্ত প্রমাণ হবে যদি বিবাহ স্থির থাকাকালে তার জন্ম হয় বা বিবাহ বিচ্ছেদ 280 দিনের মধ্যে তার জন্ম হয় এবং উক্ত সময় মাতা অবিবাহিত ছিল, এবং পরবর্তী 280 দিনের মধ্যে মাতা অবিবাহিত ছিল, এটা যদি দেখানো যায়, এবং 280 দিনের মধ্যে যদি বিবাহ সন্তান জন্ম করে, তাহলে সেই সন্তান বৈধ এবং তার পিতার বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ মানে এখানে আর কাউকে মিথ্যা প্রমাণ করার জন্য কোনো সুযোগই দিবে না আদালত। চূড়ান্ত এনিওয়ে, আমাদের পরবর্তী ধারা হচ্ছে 114 ধারা। 113 ধারা কিন্তু অমিট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। 14 ধারা কিছু বিষয় এখানে আসছে, অনেক লম্বা কথা 14 ধারায়। 14 ধারা বলতেছে, আদালত নির্দিষ্ট কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস। কোর্ট মে প্রিজিউম এক্সিস্টেন্স অফ সার্টেন ফ্যাক্টস। আদালত কিছু ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে পারে, কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে। স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা, মানে ন্যাচারাল অ্যাক্টস আর কি। মানবীয় আচরণ, মানুষের যে আচরণ হতে পারে, স্বাভাবিক মানুষের যত আচরণ হতে পারে মানবীয় আচরণ, গণ বা ব্যক্তিগত কার্যাবলীর পরিপ্রেক্ষিতে একটি বিশেষ মামলার ঘটনা বিবেচনা করে যা ঘটে থাকা সম্ভব বলে মনে করেন, সেই ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করে নিতে পারেন। এভাবে অনুমান করে নিতে পারেন বলে কয়টা ক্ষেত্র আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ক্ষেত্র আছে। তো 9টা ক্ষেত্রের কথা বলতেছে, কিন্তু এসব ক্ষেত্রে উপরোক্ত সূত্রসমূহ হবে কিনা তা বিবেচনা করার সময় আদালত নিম্নলিখিত ধরনের বিষয়গুলিও অবশ্যই বিবেচনা করিবেন। অর্থাৎ এই 9টা ক্ষেত্রের প্রত্যেকটির বিপরীতে আবার 9টা ভিন্ন বিষয় বিবেচনা করে সতর্কভাবে আদালত আগাবেন। এগুলো আপনারা পড়ে নেবেন, পড়লেই বুঝবেন। এখানে আমার ধরে ধরে ব্যাখ্যা করার মতো কিছু নাই। তবে এখানে যেটা মনে রাখতে হবে, আমি ফোকাস এরিয়াটা বলে দিচ্ছি। চোরাই মাল পাওয়া গেলে, যদি যার কাছে পাওয়া গেছে তিনি যদি এটা কি মাল, কেমনে আইলো, এটা যদি ঠিকমতো সঠিক কারণ দর্শাতে না পারেন, তাহলে অনুমান করে নিতে হবে সে চোর। এটা মে প্রিজিউম, আদালত অনুমান করতে পারে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য সহ সমর্থিত না হলে দুষ্কর্মে সহযোগী বিশ্বাসের অযোগ্য। আমরা অ্যাকমপ্লিস জিনিসটা সামনে পড়বো। দুষ্কর্মে সহযোগী 133 দ্বারা, সম্ভবত আমি ভুল না করে থাকলে 33 বা 34 দ্বারা, সেই দুষ্কর্ম সহযোগী একটি মাত্র, কেবল দুষ্কর্ম সহযোগীর একটি ভিত্তিতে যদি কাউকে সাজা দেওয়া হয়,
সরি, মানে অন্য কোনো সাক্ষী তথ্য প্রমাণ যদি উপস্থাপন না করা হয়, দুষ্কর্মের সহযোগী সাধারণত অযোগ্য, বিশ্বাসের অযোগ্য, তাকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, বিল অফ এক্সচেঞ্জ যা স্বীকৃত ও শোনা যায় না স্যার। দোকান কিছু কিছু ডলার পাওয়া গেল। তো কথা বোঝা এখন যাচ্ছে না স্যার। ধারণা ডলার গুলো কেমনে আসলে কিভাবে সে যদি ব্যাখ্যা দিতে পারে, তার বিষয়ে স্যার কথা বোঝা যাচ্ছে না। স্থাপিত। কিন্তু এটা বিবেচনা করার সময় তো প্রায় ডলার বা স্যার শোনা যাচ্ছে না স্যার। গুলো আমরা ডিটেলস জেনেছি। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে স্যার, এতক্ষণ শোনা যায় নাই। ক্লাসটা কতটুকু শুনছেন? 114 ধারার আলোচনা শুনছেন না? জি স্যার। জি স্যার। ওইটাই, আমি ওখানেই ছিলাম। আচ্ছা, এরই মাধ্যমে কিন্তু আমরা দেখে গেলাম একটা মোকদ্দমায় প্রমাণের দায় কিভাবে কখন কার উপর বর্তায়, প্রমাণের দায়টা কিভাবে নির্ধারণ করা হয়, আর প্রমাণের দায়ের যে কতগুলো ডাইমেনশন থাকতে পারে সবই এখানে আলোচনা চলে আসছে। সেকশন 114 পর্যন্ত, মাঝখানে 13 ধারাটা বাতিল। আজকে কি আমরা কন্টিনিউ করবো? না স্যার, আমরা না স্যার। আরেকদিন বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তো সবাইকে ভালো করুন এই দোয়া করে আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রিয় আমানুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ক্লাসের বিষয়ে কোনো পরামর্শ আছে থাকলে দিতে পারেন। চমৎকার ক্লাস হয়েছে, ধন্যবাদ ভাই। জি, আর কোনো বক্তব্য কারো? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাস যুক্ত হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আজকের ক্লাস কি শেষ? জি, ক্লাস শেষ। ও, আজকে না আমরা বললেন শেষ করে দিবে।